আমরা কথায় কথায় বলি যে ক্রিকেট আসলে গ্লোবাল খেলা না, অল্প কয়েকটা দেশের খেলা। এই কথাটা কেন বলি? বলি হচ্ছে এই কারণে যে ক্রিকেট খেলে মূলত ব্রিটেন এবং এক সময়ের ব্রিটিশ শাসিত কয়েকটা দেশ, এই ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, এরকম কিছু দেশ। এই ঘটনাটা কি এরকমই হওয়ার কথা ছিল? চিরকাল কি চিত্রটা এরকমই ছিল? না, চিরকাল এরকম চিত্র ছিল না। ক্রিকেটের মানচিত্রটা আজকে আপনারা শুনলে একদম হতভম্ব হয়ে যেতে পারেন অনেকে। ক্রিকেটের মানচিত্রটা আসলে একেবারে অন্যরকম হওয়ার কথা ছিল। সেই মানচিত্রে ডমিনেশন করার কথা ছিল হচ্ছে ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, এইসব দেশে। এই প্যারাডাইম শিফটটা হয়ে গেল দুটো বিশ্বযুদ্ধের কারণে। সেই প্যারাডাইম শিফটের ফলে ক্রিকেটটা চলে আসলো ওই কমনওয়েলথ গেমসে। আসলে কমনওয়েলথের একটা খেলা হয়ে গেল। এই প্যারাডাইম শিফট না হলে আজকে হয়তো ইতালি, জার্মানি এরাই এই খেলার শীর্ষে থাকতো। সেই জিনিসটা তো হয় নাই। কিন্তু অবশেষে ইতালি গতকালকে অনেকটা ইতিহাসের একটা দায় শোধ করছে। সেইটা কিরকম? সেটা হচ্ছে প্রথমবারের মতো তারা টি-20 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব পার করে ফেলছে। জার্সি নামে একটা দল, জার্সির নাম আপনারা নিশ্চয়ই জানেন, তারা একবারে শেষ পর্যন্ত দারুণ লড়াই করছে। জার্সি, নেদারল্যান্ড আর ইতালি, এই দুইটা পজিশনের জন্য তিনটা দল দারুণ লড়াই করছে। এর আগেই পুরনো দল স্কটল্যান্ডকে তারা ছিটকায় দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলে নেদারল্যান্ড আর ইতালি চলে আসছে। এর ফলে যেটা হয়েছে, আমরা ইতালি মানে ক্রিকেট ইতিহাসের একটা প্রস্তর খণ্ডকে আবার বিশ্বকাপে পেলাম। ক্রিকেট ইতিহাসের কথা বলতে গেলে আপনার ইতালির কথা বলতে হবে, এসি মিলানের কথা বলতে হবে। শব্দগুলো খুব বিস্ময়কর মনে হচ্ছে না, যে কোথায় এসি মিলান আর কোথায় ক্রিকেট? হ্যাঁ, আসেন এই গল্পটা একটু বলি, যে ক্রিকেট কিভাবে ইউরোপ থেকে এই কমনওয়েলথ অঞ্চলে চলে আসলো, এবং ক্রিকেট আসলে এসি মিলানের, নেপলসের, ফ্রান্সের এসব জায়গায় কেমন ছিল সেটা সংক্ষেপে একটু বলি। ক্রিকেট কোথায় শুরু হয়েছিল এইটা নিয়ে না ব্যাপক বিতর্ক আছে। ইংলিশরা তো একটা জিনিস হয় যে দুনিয়ার যাবতীয় কৃতিত্ব ওরা ওদের দখলে নিয়ে নিছে। কারণ হচ্ছে দুনিয়ার বেশিরভাগ জায়গাটা দীর্ঘ সময় তারা উপনিবেশ করে রাখছিল, ফলে যে কোনো হিস্ট্রি তারা তাদের মতো করে লিখছে। পৃথিবীর সব জায়গা, সব বড় বড় আকর্ষণীয় সুভেনির, আর্ট, অমুক তমুক, এগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে। একরকম হিস্ট্রিও তারা তাদের মতো করে নিয়ে নিছে। এই হিস্ট্রিটা চ্যালেঞ্জ করার লোক কম। যেমন ফুটবল, ক্রিকেট সবগুলো খেলার জনক তারা বলে নিজেদের দাবি করে। এইটার ছোট ছোট চ্যালেঞ্জ মাঝে মাঝে আমরা শুনতে পাই। তার ভিতরে একটা চ্যালেঞ্জ বহুকাল ধরে শুনি আমরা, সেটা হচ্ছে ক্রিকেট মোটেও ইংলিশ কোনো খেলা না, এটার জন্ম মোটেও ইংল্যান্ডের না। বিভিন্ন জায়গায় দাবি আছে। এমনকি কিছু ইন্ডিয়ান গবেষক দাবি করেন যে ক্রিকেটের মতো একটা খেলা বহু আগে, সেই একেবারে ইতিহাস পূর্ব যুগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল। যাই হোক, এগুলোর পক্ষে খুব শক্ত কোনো প্রমাণ নাই। আমেরিকানরা দাবি করে, বিভিন্ন জায়গার দাবি আছে। কিন্তু ক্রিকেটের জন্ম মোটামুটি, যদি আপনি ম্যানুস্ক্রিপ্টের উপরে নির্ভর করেন, ঐতিহাসিক দলিলের উপরে, তাহলে মোটামুটি বলা যায় ক্রিকেটের জন্মটা আসলে ফ্রান্সে। শুনতে খুব তাজ্জব লাগলো যে এই জিনিস তো আসলে আমাদের ওইভাবে বলা হয় না। হ্যাঁ, ক্রিকেটের নাম তখন ঠিক ক্রিকেট ছিল না, তবে ক্রিকেট এই কিউ দিয়ে লেখা হতো। শব্দটা এরকম একটা খেলা, এই একই রকম, এরকম একটা ব্যাট দিয়ে খেলতে হতো, এরকম বল করতে হতো, তিনটা চারটা ছয়টা নানা রকম ডেলিভারি ছিল। সেটা তো কদিন আগে ব্রিটিশ শাসিত যে ক্রিকেট, সেখানেও আমরা দেখছি 12 বলের ওভার দেখছি। ফলে ওভারের কোনো নিয়ম কানুন তখনও এস্টাবলিশ ছিল না, কিন্তু ফ্রান্স, ইতালি, জার্মানি এই জোনটায় ক্রিকেট নামে একটা খেলা পপুলার হলো। সেটাকে আমরা এই ক্রিকেটের পূর্বপুরুষ বলতে পারি। আচ্ছা, এই অধ্যায় যদি আপনি বাদও দেন, তাহলেও আপনি দেখবেন যে 16 শতকের শেষ দিকে ব্রিটেনের চেয়ে বেশি জনপ্রিয়তা ক্রিকেটের হচ্ছে এই দেশগুলোতে, মানে ইতালি, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, এইসব দেশগুলোতে। এটাও আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। তবে দ্বিতীয় পর্বের কথা যদি বলি, ইংল্যান্ডের বাইরে ইউরোপের যে ক্রিকেটের বিস্তার, সেই সময় কিন্তু ইতালি হচ্ছে ডমিনেটিং ফোর্স। মানে ইতালির শহরে শহরে ক্রিকেট, এবং সেটা শুরু হলো আমাদের ম্যারাডোনা শহর নেপলস থেকে। নেপলসে প্রথম ক্রিকেট ক্লাব হলো, প্রথম অফিসিয়াল ম্যাচ হলো। অনেকেই দাবি করেন যে ওটা আসলে ইউরোপের ওই অংশের প্রথম স্বীকৃত ম্যাচ, যেটার স্কোর কার্ড এখনো পর্যন্ত পাওয়া যায়। এই নেপলস থেকে খুব দ্রুত ইতালির বিভিন্ন শহরে ক্রিকেট ছড়ায় পড়লো। প্রথম খুব এস্টাবলিশ রূপ পেল হচ্ছে জেনোয়াতে। আজকে জেনুয়ার নাম আপনারা জানেন, ফুটবল ক্লাব হিসাবে জেনুয়া কিন্তু ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব নামে যাত্রা শুরু করলো। এবং মোর ইন্টারেস্টিংলি, জেনুয়াতে তখন ফুটবল নিয়ে অত বেশি মাথা ব্যথা ওই কর্তৃপক্ষের ছিল না।
ওটা লোকালদের একটু আগ্রহ আছে বলে রাখা হয়েছিল, মূলত তারা ক্রিকেট ক্লাব ছিল। ওই সময়টায় আপনি যদি ইউরোপের চিত্রটা বুঝতে চান, ওই সময়টা পুরো ইউরোপ হচ্ছে একটা নতুন সভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছে, সিভিলাইজেশনের নতুন একটা রূপ দেখতেছে তারা, প্রচন্ড পশ, প্রচন্ড ব্যাপার। তো আপনারা দেখছেন যে জায়গায় এই শিক্ষিত এলিট শ্রেণীর উদ্ভব হয়েছে সেই জায়গায় ক্রিকেট জনপ্রিয় হয়েছে ব্রিটিশ একটা ছোঁয়ায়। সেই জিনিসটা ইতালিতে দারুণ হলো। বিশেষত এখানে বড় একটা রোল প্লে করছে ব্রিটেনের এই অঞ্চল থেকে যাওয়া বিভিন্ন আর্মি অফিসাররা, বিভিন্ন প্রিন্সরা, বিভিন্ন ডিউকরা, তারা বড় অবদান রাখছেন। তারা এখানে বেশ জনপ্রিয় করে ফেলছেন বড় লোকদের মধ্যে এই জিনিসটাকে। জেনুয়াতে হলো, এরপর এসি মিলানের কথা বললাম না, আজকে তো এসি মিলান ফুটবলের পরাশক্তি। মিলানের দুটো দলই ফুটবলের পরাশক্তি, তার মধ্যে এসি মিলান অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল দল। ব্লিভ মি, এসি মিলান একটা ক্রিকেট ক্লাব ছিল। এসি মিলান ফুটবলও খেলতো, কিন্তু এসি মিলানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ক্রিকেট খেলার জন্য। এবং তখন এসি মিলান কিন্তু আজকের মতো শুধু সান সিরোতে আটকে ছিল না, মিলানের বেশ কয়েকটা ভেন্যুতে এসি মিলানের খেলা হতো। ঠিক কতগুলো ভেন্যুতে মিলান বিভিন্ন স্পোর্টস খেলতো এক্সাক্ট নাম্বার আমি বলতে পারবো না, তবে তার মধ্যে ক্রিকেট ডমিনেটেড ছিল। মানে এই ক্রিকেটই 3-4টা ভেন্যুতে খেলা হতো। এসি মিলান নিজেই, তার এতগুলো ক্রিকেট দল ছিল, এত মেম্বার ছিল ক্রিকেট দলের, যে তার একাধিক ভেন্যু লাগতো ক্রিকেট খেলার জন্য। আজকে যাদের আমরা ফুটবলিং সিটি হিসাবে ইতালিতে চিনি, এই মিলান, নেপলস, তারপর জেনোয়া, এইসব সিটিতে প্রচুর ক্রিকেট ক্লাব হলো, এরা পরস্পরের বিপক্ষে প্রচুর সিরিজ খেলা শুরু করলো। এটা শুধুই ইতালির চিত্র তা ভাবলে কিন্তু ভুল হবে। জার্মানিতেও প্রায় একই রকম একটা উত্থান হলো। ফ্রান্সের কথা তো বললামই, যে ফ্রান্স হচ্ছে ক্রিকেটের জনক। এটা এখন মোটামুটি মেইন স্ট্রিম ঐতিহাসিকরাও মনে করেন যে আসলে ইংল্যান্ড না, খেলাটা শুরু হয়েছে ফ্রান্স থেকে। ফ্রান্সে হচ্ছিল, ডেনমার্কে হচ্ছিল, ইউরোপের বিভিন্ন জায়গায় এই কাজটা হচ্ছিল। কিন্তু পুরো ব্যাপারটাই একটা তরবারির কোপের মতো করে স্টপ হয়ে গেল হচ্ছে দুটো বিশ্বযুদ্ধ। খুব অল্প সময়ের ব্যবধানে দুটো বিশ্বযুদ্ধ হলো। তো বিশ্বযুদ্ধে যে জিনিসটা হলো, যে এই যে ইউরোপের এই অংশের এলিট শ্রেণীর ওই বিলাসিতা করা, ক্রিকেট তো আপনি যেভাবেই দেখেন এখনকার দিনে, ধরেন এখানে আমাদের এই সাবকন্টিনেন্টে এটা না খেতে পাওয়া মানুষ, ফ্যামিলির ছেলেরাও ক্রিকেট এসে খেলতেছে, সফল হচ্ছে। কিন্তু আপনি জাস্ট এই 1990 সাল পর্যন্ত ফিরে গেলেও ক্রিকেট একটা বিলাসী খেলা ছিল। এটা আসলে বড় লোকের ছেলেরা অবসর কাটানোর জন্য এবং একটা পশনেস শো করার জন্য ক্রিকেটটা খেলতো। ওই পশনেস শো করা, ওই অবসর, এই জিনিসটা ইউরোপ থেকে নাই হয়ে গেল। ইউরোপে যুদ্ধ, অভাব, অশান্তি তীব্র আকার ধারণ করলো। এই শ্রেণীটা, ওই যে ডিউক শ্রেণী, ওই যে পশ শ্রেণী, এলিট শ্রেণী, তাদের পক্ষে আর এই খেলাটায় সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। আর এটা সত্যি যে ক্রিকেট তো ওই অর্থে জনমানুষের খেলা না, শ্রমিক শ্রেণীর খেলা না। এই সুযোগে এই দুটো বিশ্বযুদ্ধের মাঝখানেই আসলে ক্রিকেটকে একেবারে জিরো করে ফেললো লোকেরা। ক্রিকেট আর থাকলো না ইউরোপে, ইউরোপের ওই অংশটায় পুরোটাই ফুটবল দখল করে নিল। সঙ্গে এক একটা দেশে অন্যান্য স্পোর্টসও বিভিন্ন উত্থান ঘটলো। ক্রিকেট হারাইতে হারাইতে ইংল্যান্ড ছাড়া বাকিগুলোতে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, মানে যেগুলো একদম ইংল্যান্ডের পেটের মধ্যে আছে, তারা ছাড়া বাকিগুলোতে ক্রিকেট হারাইতে হারাইতে একদম তলানিতে চলে গেল। এমন একটা অবস্থায় চলে গেল যে ইতালিও ক্রিকেট খেলে, ফ্রান্সও ক্রিকেট খেলে। এসব শুনলেও আমরা অবাক হয়ে যাই। আজকে যখন ইতালিয়ান দলটা একটা বিশ্বকাপে কোয়ালিফাই করলো, তখন সব জায়গায় খুব তাজ্জব একটা অনুভূতি, ইতালিও ক্রিকেট খেলে, মানে এইরকম একটা ইতিহাস মুছে গেল সেখান থেকে। এবং দুই বিশ্বযুদ্ধের এই সময়টাতেই আসলে প্যারাডাইম শিফটটা হলো, যে একদিকে যেমন ক্রিকেটের প্রচন্ড ডাউনফল হলো ইউরোপের ওই অংশটাতে, আর একদিকে হচ্ছে ইংল্যান্ডের যে উপনিবেশগুলো, এই উপনিবেশগুলোতে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গ্যাপটা, এখানে ক্রিকেটের উত্থান ঘটলো। মানে এগুলো তো তখন ইংল্যান্ডের কলোনি, ইংলিশ আর্মি অফিসাররা, অন্যান্য ফোর্সের অফিসাররা তখন এই জায়গায় জাকায় বসছে। তারা শুরুতে নিজেদের মধ্যে খেলা খেলতো, পরে এসব এলাকার যারা বড় লোক, মানে ইন্ডিয়ার নবাব, পাকিস্তানের, তখন তো ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয় নাই, পাকিস্তানের খান বাহাদুর, এরা সবাই যার যার বংশের লোকেদের নিয়ে, নবাবদের নিয়ে, রাজাদের নিয়ে এসব জায়গায় খেলা শুরু করলো। অস্ট্রেলিয়ায়ও ইংলিশরা এটা ছড়ালো, নিউজিল্যান্ডেও ইংলিশরা এটা ছড়ালো। কালক্রমে পরিস্থিতিটা এমন হলো যে ইন্ডিয়া পাকিস্তানের বিভিন্ন রাজা নবাবরাই আসলে খেলাটা ডমিনেট করা শুরু করলেন। তারা রীতিমতো ভালো ক্রিকেট খেলতে পারে, এই জন্য মধ্যবিত্ত গরিব ঘরের লোকেদের চাকরি দিয়ে দিয়ে তাদের রাজ দরবারে রাখা শুরু করলেন, যে তোমরা আমার এখানে থাকবা, তোমার পদ হবে অমুক। এদের সাধারণত আর্মি পদ দেওয়া হতো, কর্নেল, অমুক তমুক, এসব পদ দেওয়া হতো, দিয়ে এদেরকে আনা হতো। কাজ ছিল সারা বছর খেলে বেড়ানো।
শর্ত ছিল অবশ্যই সব দলে ক্যাপ্টেন্সি ওনাদের থাকতে হবে, ওই রাজা বা ওই নবাব। এসব করতে গিয়ে ওইসব পরিবার থেকে আবার খুব ভয়াবহ সব ভালো খেলোয়াড়ও বের হয়ে আসছে। নবাব মনসুর আলী খান পতৌদি যেমন বের হয়ে আসছেন, সেরকম রঞ্জিত সিংজি, দিলীপ সিংজি, এরকম একবারে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে এরকমও বের হয়ে আসছে। সব রকমই হয়েছে, কিন্তু মাঝখান থেকে যেটা লাভের লাভ হয়েছে, ইউরোপে খেলাটা নাই হয়ে গেছে। মানে ইউরোপে শুধুমাত্র খেলাটা সীমিত হইতে হইতে এই যে ইউকেতে আসে আটকাইছে, একদম ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, মানে ইংল্যান্ডের পেটের অংশটায়। বাকি ইউরোপ একেবারে ক্রিকেটটা তাদের জন্য একটা আননোন ব্যাপার হয়েছে। এই জায়গাটায় আমাদের জগমোহন ডালমিয়ার একটা ভালো ভূমিকা আছে। সেটা হচ্ছে এইটিজের দিকে এইসব ক্রিকেট প্লেয়িং, সাবেক ক্রিকেট প্লেয়িং নেশন আস্তে আস্তে আবার ওখানে ক্রিকেট ফরমেশন হওয়া শুরু করলো। আচ্ছা, একটা জিনিস একটু আপনাকে যোগ করে রাখি, যে ক্রিকেট কিন্তু একসময় আমেরিকান অঞ্চলে, মানে সাউথ নর্থ দু অঞ্চলে খুব পপুলার হয়েছিল। এটাও ওই যে প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা। এবং মজার ব্যাপার হচ্ছে, হিস্ট্রি বলে যে পৃথিবীর প্রথম দুটো জাতীয় দলের ম্যাচ যে হয়েছে ওটা আমেরিকায় হয়েছে, ওটার সঙ্গে আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকায়ও ক্রিকেটের ইতিহাস অনেক পুরনো, অনেক পুরনো, আমাদের চেয়ে অনেক পুরনো। এবং আমরা দেখছি যে লাতিন অঞ্চলে, মানে আর্জেন্টিনা, ব্রাজিল, এসব অঞ্চলেও একসময় ক্রিকেট জনপ্রিয় ছিল। এবং এরা তো মোটামুটি একসময় আইসিসি লেভেলে বেশ রেগুলার অংশ নিত। এই পুরো জিনিসটা ওই যে বললাম প্যারাডাইম শিফটটা হয়েছে, তারপরে আবার একটা ছোট ছোট উত্থান শুরু হয়েছে 70s 80s থেকে। আইসিসি নতুন করে এদেরকে অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে সুযোগ দেওয়া শুরু করলো। এরা আইসিসির বিভিন্ন ওই যে বাছাই পর্বে অংশ নেওয়া শুরু করলো। 90তে জগমোহন ডালমিয়া যখন ক্রিকেটের গ্লোবালাইজেশনের তত্ত্ব ছড়ায় দিলেন, তখন যেটা হলো যে এসব দেশকে আইসিসি একটু একটু করে ফান্ডিং দেওয়া শুরু করলো। এবং ইউরোপ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, লাতিন আমেরিকা কিন্তু স্টিল লাতিনরাই ক্রিকেট খেলে। যে টিমগুলোকে আপনারা দেখেন বাছাই পড়বে, ওরা কিন্তু মূলত লাতিন। এমন না যে ওখানে ইন্ডিয়ান পাকিস্তানিরা গিয়ে এরকম ডমিনেট করে। কিন্তু ইউরোপ আমেরিকার চিত্রটা দাঁড়াইলো যে এখানে মূলত ইন্ডিয়ান এবং পাকিস্তানি বংশোদ্ভূত যে প্রবাসীরা, প্রচুর পরিমাণে মাইগ্রেশন তো হয়েছে এই সময়। প্রত্যেকটা দেশ, ইউরোপের প্রত্যেকটা দেশ এবং আমেরিকা, এই জায়গায় জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ হয়ে গেছে এই সাবকন্টিনেন্টের লোকেরা। তার মধ্যে আমাদের বাংলাদেশের লোকেরাও আছে। এইসব ইউরোপিয়ান কোন কোন দলে বাংলাদেশের খেলোয়াড়রা ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করে। আমি এক্সাক্ট এই মুহূর্তে মনে করতে পারতেছি না, সম্ভবত সুইজারল্যান্ড ন্যাশনাল টিমে একজন বাংলাদেশি খেলেন এরকম, বা ওইসব টিমের অর্গানাইজিং ক্যাপাসিটিতে বেশ বড় বড় পদে বাংলাদেশিরা আছেন। ওই যে সাকিব তামিমদের বন্ধু সিরাজুল খাদেম নিপু, উনি সম্ভবত কোনো একটা দেশের ক্রিকেট অর্গানাইজিং এ, ক্রিকেট গড়ে তোলা বেশ বড় ভূমিকা রাখতেছেন। এই জিনিসগুলোর বীজটা বুনছিলেন আসলে জগমোহন ডালমিয়া ওই ক্রিকেট গ্লোবালাইজেশনের ব্যাপারে। পরে এটা আরো কয়েক ধাপে উন্নতি হয়েছে, শেষ পর্যন্ত যে একটা ফরমেশন দাঁড়াইছে। এখন কিন্তু সো কল্ড যে আইসিসি ট্রফি খেলে আমরা আগে ওই যে খেলতাম, বিশ্বকাপ খেলতাম, ওইটা নাই। আপনারা তো জানেন এখন আইসিসি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধাপের লিগ আয়োজন করে। এই ডিভিশনটা শুরু হয় একদম ফিফথ ডিভিশন থেকে শুরু করে এটা ফার্স্ট ডিভিশনে আসে। অবশেষে ফার্স্ট ডিভিশনের টপ দল, এক এক জনের জন্য এক একটা নির্ধারিত থাকে, এই কয়েকটা দল এরা বিশ্বকাপের সুযোগ পায়, বিভিন্ন ইভেন্টের সুযোগ পায়। এবং এইসব জায়গা থেকে এদের ড্রিম হচ্ছে যে আস্তে আস্তে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র অর্থাৎ টেস্ট খেলুড়ে দেশ বের করে আনা। সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, আয়ারল্যান্ডকে পেয়ে গেছি, আবার আমাদের এই জন থেকেও আসছে, তো আফগানিস্তান আসছে। এরকম আস্তে আস্তে ক্রিকেট খেলুড়ের দেশের পরিমাণ কিন্তু বাড়তেছে। এবং ইউরোপের নতুন করে ক্রিকেটের চর্চাটা, সেটা যদিও সাউথ এশিয়ানদের হাত ধরেই মূলত শুরু হচ্ছে, কিন্তু আমি খুব মজা পেয়ে দেখলাম, খুব আনন্দের সঙ্গে দেখলাম যে ইতালির যে ন্যাশনাল টিমটা খেলতেছে, মানে যেটাই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো, এটা কিন্তু ফুলি ডমিনেটেড বাই সাউথ এশিয়ান না। এখানে কিন্তু ইতালিয়ানদের অংশগ্রহণ আছে। আমি এই কন্টেন্টটা করার আগেই ইতালিয়ান ক্রিকেট বোর্ডের যিনি, ক্রিকেট ফেডারেশন বোধহয় ওদের, ক্রিকেট ফেডারেশনের যিনি প্রধান, ওনার একটা ছোট্ট ক্লিপিংস দেখতেছিলাম, ছোট্ট একটা ইন্টারভিউ ক্লিপিংস মিনিট খানেকের। এটা ফেসবুকেই পাইলাম, 2-3 বছর আগের হবে সম্ভবত। ওই ভদ্রলোক এখন, উনি চেয়ারম্যান আছেন কিনা, প্রধান আছেন কিনা আমি শিওর না, কিন্তু ভদ্রলোক শ্রীলঙ্কান, কিসাম পেরেরা। তো উনি একটা কথা বলতেছিলেন যে ইতালিতে যেসব জায়গায় ওই আদিকালে ক্রিকেট জনপ্রিয় হয়েছিল, সে নেপলস, মিলান, আমরা ওই জায়গাগুলোতে টার্গেট করছি যে ওই জায়গাগুলোতে আমাদের যেতে হবে। কারণ হচ্ছে যে ইউরোপের এই অংশে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ যে কারণে ক্রিকেটে ভালোবাসায় পড়ছে, সেরকম এখানকার অরিজিন লোকের সংখ্যাও কিন্তু প্রচুর। যারা এখানকার অরিজিনাল ইতালিয়ান, অরিজিনাল জার্মান, তারাও আসলে এই যে স্পোর্টসে তাদের অ্যাক্সেস নাই।
আমরা বলি যে ফুটবল বা অন্যান্য স্পোর্টস এগুলো সবার খেলা, কিন্তু এখন এই যে কমার্শিয়ালাইজেশনের যুগে এই স্পোর্টস গুলাতে দরিদ্র মানুষের অ্যাক্সেস কমে যাচ্ছে। আর আপনারা জানেন যে ইউরোপ জুড়ে দরিদ্রের সংখ্যা নানা কারণে, রিসেশন অমুক তমুক কারণে বাড়তেই আছে। বিশেষ করে নেপলস, উনি স্পেশালি বলতেছিলেন সিসিলির কথা। আমি জানি না এই টিমে সিসিলি থেকে আসা কেউ আছে কিনা, কিন্তু উনি ওখানে বলতেছিলেন যে সিসিলি এমন একটা জায়গা, এখানকার বাচ্চারা খেলার সুযোগ চায়, কিন্তু খেলার কোনো সুযোগ পায় না, ওরা কোনো মাঠে অ্যাক্সেস পায় না, মাঠগুলো সব যারা আনুষ্ঠানিক ক্লাব তাদের দখলে, ফলে ওদের নিয়ে কেউ কাজ করে না। আমরা যখন ওদের কাছে ক্রিকেট নিয়ে গেলাম এবং ওদের কিছু শট দেখাচ্ছিল, শুরুতে হাস্যকর হাস্যকর শট দেখাচ্ছিল, প্লাস্টিকের ব্যাট নিয়ে খেলতেছে, তখন ওই অর্জুনরা খুব মজা পেয়ে গেল যে না, এটা একটা স্পোর্টস যে আমাকে ডাকতেছে, আমাকে অ্যাক্সেস দিচ্ছে। মানে দেখেন, ক্রিকেট আজকে তাদের জন্য একটা মুক্তির জায়গা হয়ে দাঁড়াইছে। যেখানে ক্রিকেট একসময় বৈষম্যের প্রতীক ছিল, ক্রিকেট তো প্রচন্ড বৈষম্যপূর্ণ একটা খেলা ছিল। ওই জেন্টেলম্যান, প্রফেশনাল, এলিট, শ্রমিক শ্রেণী খুব বৈষম্যপূর্ণ ছিল, খুব বৈষম্যপূর্ণ ছিল। একজন আরেকজনের ছুঁইতো না পর্যন্ত। মানে যারা রেগুলার খেলোয়াড় ছিল, এই প্রফেশনাল খেলোয়াড় ছিল, এদের রীতিমতো এক টেবিলে বসার অনুমতি ছিল না। সেই ক্রিকেটই আজকে দেখেন চরিত্র বদলে ইতালিতে রোল প্লে করতেছে যে তারা হচ্ছে দরিদ্র মানুষের এবং সুবিধা বঞ্চিত যেসব মানুষ, তাদের স্পোর্টসে অ্যাক্সেসের একটা জায়গা হয়ে দাঁড়াইছে। কি অসাধারণ ব্যাপার, কি অসাধারণ ব্যাপার! এই তো ক্রিকেট সত্যি সত্যি স্পোর্টস হয়ে উঠলো, এই তো ক্রিকেটের স্পোর্টস হয়ে ওঠা। আজকে যখন ইতালিয়ান ন্যাশনাল টিম বিশ্বকাপে বাছাই করলো, আমার তখন ওই ইন্টারভিউটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে ক্রিকেট সম্ভবত এই প্রথমবারের মতো আমাদের উপমহাদেশে, তো অবশ্যই আমাদের উপমহাদেশের কৃতিত্বটা হচ্ছে যে ক্রিকেট সত্যিকারের গণমানুষের খেলায় পরিণত করতে পারছি আমরা, এবং তার মধ্যে বোধহয় বাংলাদেশ সবচেয়ে বেশি। মানে বাংলাদেশে না খেতে পাওয়া মানুষের যে পরিমাণে ক্রিকেট নিয়ে আগ্রহী ফ্যামিলি, ওই না খেতে পাওয়া ফ্যামিলির ছেলেটাও ক্রিকেটে যত ভালোবাসা দেয়, এটা ক্রিকেটে এই শ্রেণী থেকে ক্রিকেটে এত বেশি এর আগে পায় নাই। ইন্ডিয়া পাকিস্তানও দিছে, আমরাও প্রচুর দিছি। এবার সেই ইউরোপে ওইটা হচ্ছে, মানে ক্রিকেট সত্যিকারের স্পোর্টস হয়ে উঠতেছে, সত্যিকারের গ্লোবাল ইভেন্ট হয়ে উঠতেছে। কে জানে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরা বলতে পারবো যে কথাটা বন্ধ করো, ক্রিকেট গ্লোবাল ইভেন্ট না, এটা আর বলার উপায় নাই। ক্রিকেট এখন বৈশ্বিক খেলা, সত্যি সত্যি সারা পৃথিবীতে এটা জনমানুষের খেলা। ক্রিকেট এখন মানুষের খেলা হয়ে উঠছে। সেই জন্য আমরা ইতালিকে অনেক ধন্যবাদ দিই, আবার একই সঙ্গে ইতালিকে আমরা শ্রদ্ধা জানাই যে অ্যাট লাস্ট ইতিহাস দায় শোধ করছে। ইউরোপে যে দেশটা এত বেশি ক্রিকেট নিয়ে মাতামাতি করছে একসময়, তাদেরকে বিশ্বকাপে আসার যে সুযোগটা তারা পাইছে, এটার ফলে একটা ইতিহাসের দায় শোধ হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। ইতালির ভালো খেলা দেখার অপেক্ষায় থাকলাম বিশ্বকাপে। সবাই ভালো থাকবেন।